রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সমাধান দেখতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা করছেন এসব বিষয়ে জুলাইয়ের মধ্যে দলগুলোর সিদ্ধান্ত আসবে। তিনি আরও জানান, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেন আর ফিরে না আসে সেজন্য জাতীয় নির্বাচনের আগেই কিছু সংস্কার হওয়া উচিত। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের ৪৫ সেশনের আলোচনার পর দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় আলোচনা এ সপ্তাহে শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। এবার বেশ কিছু সাংবিধানিক বিষয়ে দলগুলোর কাছ থেকে সিদ্ধান্ত পেতে চায় কমিশন। বিশেষ করে বিভিন্ন সাংবিধানিক কমিশনে নিয়োগ এবং সংসদ ভেঙে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের শপথের আগ পর্যন্ত বিশেষ ভূমিকা রাখতে এনসিসি গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার, সরকার ও বিরোধী দলের মনোনীত সংসদ সদস্য এবং প্রধান বিচারপতিকে নিয়ে এনসিসি গঠনের কথা বলা হয়েছে। অন্যান্য এজেন্ডাগুলোর মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন কিনা, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক সদস্য নিয়োগ এবং সংবিধান সংশোধনে গণভোটের মতো বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে হবে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় জটিল এসব বিষয়ে দলগুলোর সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন। সব বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হবে সেটা মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, এরকম কিছু বিষয় আছে যেগুলো আসলে অত্যন্ত প্রয়োজনীয় বলে ঐকমত্য কমিশন মনে করে, বাংলাদেশের নাগরিকরাও মনে করে, রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ মনে করেন। তো তাহলে সেগুলি নিয়ে আলোচনা করে নিশ্চয়ই আমরা এক জায়গায় আসতে পারবো। সব বিষয়ে পারবো এরকম কথা আমি বলতে পারি না। তো ফলে যেগুলিতে যে শেষ পর্যন্ত যদি কিছু কিছু বিষয় একমত না হয় সেটা আমরা জনগণকে জানাবো। তখন জনগণ সিদ্ধান্ত নেবেন যে আসলে তারা সেই যে সংস্কারগুলো, যে পরিবর্তনগুলো তারা মনে করেন কিনা, যেগুলো গুরুত্ব এবং সেগুলো তারা রাজনৈতিক দলগুলোর উপর সেই দাবি তারা তুলবেন কিনা, চাপ প্রয়োগ করবেন কিনা। আগস্টের মাঝামাঝি মেয়াদ শেষ হবার কথা থাকলেও জুলাইয়েই সনদ পেশ করতে চায় ঐকমত্য কমিশন। প্রশ্ন ছিল, তা কি আদৌ সম্ভব? জুলাইয়ের আগে না হলে জুলাইয়ের মধ্যে তো হতেই হবে, সেটাই আমরা চেষ্টা করছি। সম্ভব, অবশ্যই সম্ভব। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেহেতু সংস্কারের ব্যাপারে তাদের কমিটমেন্ট আছে, তারা প্রতিশ্রুতি দিয়েছেন, এই যাবৎকালে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এবং তারাও বুঝতে পারছেন যে আসলে সময় অত্যন্ত স্বল্প, আমাদেরকে এর মধ্যে এক জায়গায় অগ্রসর হতে হবে, এক জায়গায় দাঁড়াতে হবে। আমি আশা এটা অসম্ভব কিছু নয়। সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি করা গেলে নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব বলে মত তার। কিছু কিছু ব্যবস্থা আপনাকে এখনই নিতে হবে এবং কিছু কিছুর ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনারা অবশ্যই করবেন। গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যেও পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। বাইরে যেটা সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে। রোজার আগে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সোমবার রাজধানীতে কয়েকটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের আশা, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাবে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন শফিকুল হক। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। পৌনে ২ ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, গণতন্ত্রের পথে যেতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাজ্য। পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে তার নির্বাচনের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকবে। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত নির্বাচন হতে সংস্কারে অগ্রগতি আনতে হবে। আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। আর যেখানে একটা আমি তো বলেছি, যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তত জাতির জন্য এটা ভালো।
যে আমরা ঐক্যমতে এসেছি, এটাই তো বড়। যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সেই টানেলে প্রবেশ করবে। নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানান। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। এ সময় লন্ডন বৈঠকে কারো দায় মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান এই বিএনপি নেতা। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। শফিকুল হক, ৭১, ঢাকা। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হওয়ার আগেই গুম বিষয়ক নতুন অধ্যাদেশ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এখন পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের নিখোঁজ সনদের বিষয়েও ভাবা হচ্ছে। এছাড়া সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের কিছু বিষয় পুনর্বিবেচনার সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি সুপারিশ তুলে ধরবে। আরও জানাচ্ছেন শারমিন নীরা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম সংক্রান্ত কমিটি ওয়ার্কিং গ্রুপ অ্যান্ড এনফোর্স অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও ৭০টি গুমের ঘটনা নিষ্পত্তি হয়নি। গুম নিয়ে তদন্ত করতে গত ১ যুগ ধরে বাংলাদেশ সফরের ইচ্ছে ছিল এই কমিটির সদস্যদের, তবে অনুমতি মেলেনি। অবশেষে অন্তর্বর্তী সরকারের অনুমতি পেয়ে রোববার ঢাকায় আসেন ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারোনাস্কো ও আনা লোরেনা পেরেজ। রোববার সকালে তারা দেখা করেন আইন উপদেষ্টার সাথে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয়, আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয়, আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন, সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী, আশা করি আর কি, আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে, লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। সবার সাথে আলোচনা করে এই সরকারের মেয়াদেই একটি ট্রুথ কমিশন গঠনের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের আন্দোলনের বিষয়ে। সরকারি কর্মচারী যে আইন আছে সেটা আমাদের ফয়জুল ভাই, আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন, এখানে আপনার অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। সচিবালয়ের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনার বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন কাইন্ডলি লক্ষ্য রাখেন। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। ঘোষণা দেওয়া হয় কর্মসূচি চালিয়ে যাওয়ার। ঘণ্টাখানেকের বিক্ষোভ শেষে অধ্যাদেশ বাতিলের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার দফতরে স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। শারমিন নীরা, ৭১, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ৭ দিনের মধ্যে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি ২৪শে জুন। এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ শুনানিতে হাজির করা হয়েছিল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ৮ মাস পর শুরু হয়েছে এর বিচার কাজ। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪০০ ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ১ জুন এই ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সোমবার শুনানিতে পুলিশের দেয়া রিপোর্ট অনুযায়ী প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 2টি পত্রিকায় চিফ প্রসিকিউটর বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। ট্রাইব্যুনালের যে আইন আছে, ট্রাইব্যুনালের জন্য যে রুলস অফ প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য
অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, নির্ধারিত সময়ে শেখ হাসিনা হাজির না হলে তার অনুপস্থিতিতেই এই বিচার শুরু হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন, সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। এদিকে গত 1 জুন শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরুর দিনের মতো সোমবার সকালেও ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনা আমলে নেওয়া হচ্ছে না বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিও গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের কথা জানিয়েছেন প্রসিকিউশন। চানখারপুলে গুলিতে 6 জন। সৈকত সাদিক, ৭১, ঢাকা। ইরানের রাজধানী তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এছাড়া ইরানের 120টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছেন তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে IDF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই দাবি করেন। এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নতুন করে হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাত এক নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। বেড়েই চলেছে পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র বলেছেন, ইসরায়েল তেহরানের উপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরানের 1/3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদের বড় অংশের হামলা ব্যাহত করা সম্ভব হয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে 2 ধাপে 65টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ডজন খানেক ড্রোন ছোড়া হয়। এর বেশিরভাগই মাঝপথে ভূপতিত করা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল প্রায় 50টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরের অন্তত 100টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত কারখানা এবং কমান্ড সেন্টার রয়েছে। অন্যদিকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ সময় তেল আবিব, হাইফা ও উত্তরাঞ্চলের শহরগুলোতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দাবি করেছে, ইরান এ পর্যন্ত প্রায় 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ বলেছেন, তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কার্জ বলেন, তিনি স্পষ্টভাবে জানাতে চান তারা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চান না, যেমন ইরান সরকার ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে আমরা অবশ্যই যথাযথ সিদ্ধান্ত নেব। NPT থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে ইরান। চুক্তি থেকে বেরিয়ে আসতে ইরানের পার্লামেন্টের সদস্যরা একটি বিল তৈরি করেছেন। এদিকে ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এই তথ্য জানিয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান ও ইসরায়েল সংঘাত থামার সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের ধারণা, দুই পক্ষের পাল্টাপাল্টি এই হামলা দীর্ঘ হবে। ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েল এখনও আক্রমণাত্মক বলেই মনে করছেন তারা। ইরান ও ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সুফিয়ান ফারাবির প্রতিবেদন।
গত 4 দিন ধরে চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত। প্রাণহানি ঘটেছে শত শত। অনিশ্চয়তা আর আতঙ্কে দিন কাটছে দুই দেশের লাখো মানুষের। একদিকে সেনাপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারানোর ব্যথায় কাতর ইরান, অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়েছে ইরানের মিসাইলগুলো। তাই আয়রন ডোমের কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে এই সংঘাতের সমস্যা দ্রুত সমাধান হওয়ার পথ দেখছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের ভাষায় সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ইতিবাচক নয়। ইসরায়েলের অভ্যন্তরেও ইরানি ক্ষেপণাস্ত্র যে আক্রমণ করছে এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, ইসরায়েলের মানুষ মারা যাচ্ছে। তো সুতরাং এইটা থেমে যাওয়া হঠাৎ করে থামবে না। থামতে পারে তখনই যদি ইসরায়েল আক্রমণটা বন্ধ করে। ইসরায়েল যদি বলে ঠিক আছে, আজ থেকে আমি আর কোনো অস্ত্র চালাবো না, গুলি চালাবো না। আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো যেখানে আছে ব্রিটেন, ফ্রান্স বা জার্মানি, এরা যদি চায় তাহলে ইসরায়েল অস্ত্র সংবরণ করবে, অস্ত্র গুলি বন্ধ করবে, তাহলে ইরানও সেভাবে করতে পারে। কিন্তু এছাড়া হঠাৎ করে বন্ধ হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম জানান, ইসরায়েলকে সামনে রেখে মধ্যপ্রাচ্য ধ্বংসের মিশনে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গাজার ভয়াবহ নির্মমতার কথা দেখেছেন, এখন আপনি ইরানে ইসরায়েলের তাণ্ডব লীলা দেখছেন। এটা অবশ্যই ট্রাম্পের যথার্থ অনুমোদন সহকারী এটা হয়েছে। এখন তিনি খেলছেন, মজা করছেন। এখন আবার তিনি বলছেন, একদিকে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় কোনো জায়গায় যদি ইরান হামলা করে তাহলে পরে তাকে উচিত শিক্ষা তছনছ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে ইরানকে। আবার এই সাথে নরম সুরে বলছেন যে এই শান্তি চুক্তি এবং শান্তি ব্যবস্থাও হতে পারে। তো এটা যদি ইরানকে পদানত করা যায় তাহলে পরে আপনি বুঝবেন গোটা ইসলামী বিশ্ব আগামী 25 বছরের জন্য বা 50 বছরের জন্য পর্যুদস্ত হলো। এদিকে ইরানকে ধ্বংস করতে সক্ষম হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। আন্দোলনের পাশাপাশি নাগরিক সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার দুপুরে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইশরাক আরও বলেন, গেজেট প্রকাশের পর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের পদ অবৈধ হয়েছে। দ্রুত শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান ইশরাক। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। এদিন সকাল থেকে নগর ভবনের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে বেলা 11টার দিকে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় তিনি নগর ভবনের মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। আলোচনা করেন নগরীর নানান সেবা খাত নিয়ে। পরে ইশরাক হোসেন দাবি করেন, সমর্থকেরা আন্দোলন করলেও নাগরিক সেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। এ সময় তিনি স্থানীয় সরকার উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, মেয়র না থাকার কারণেই দক্ষিণ সিটি কর্পোরেশনে অনিয়ম বেড়েই চলেছে। দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। আন্দোলনরত সংগঠন ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান জানান, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে সচিবরা জরুরি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। যে ভাই বলেছেন যে উত্তর সিটির চেয়ে দক্ষিণ সিটিতে ডেঙ্গু বেশি হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ কিন্তু এখনো লাগেনি। আমি মাননীয় মেয়র মহোদয়ের পক্ষে আপনাদের আশ্বস্ত করতে পারি,
দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু আমরা নিয়ন্ত্রণে রাখবো। জন্ম মৃত্যু ও ওয়ারিশ সনদ পেতে নগরবাসীর যেন ভোগান্তি না হয় এজন্য আগামী বুধবার ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় করবেন ইশরাক হোসেন। যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন সেখানে ওয়ার্ড কমিশনের সাজিদ সরকার, ৭১, ঢাকা। এবারের ঈদে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩৯০ জন আর আহত হয়েছেন ১,১৮২ জন। এবার সড়কে প্রাণহানি ও আহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ঈদযাত্রা শুরুর দিন ৩১ মে থেকে শুরু করে কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত ১৫ দিনের সড়ক দুর্ঘটনা ও ঈদযাত্রা বিশ্লেষণ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবারে এক সংবাদ সম্মেলন করে বিশ্লেষণের তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, এবার গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করায় ট্রেন বাসের ছাদে ও পণ্যবাহী যানবাহনে কম আয়ের যাত্রীদের অনেকেই যাতায়াত করেছেন। পরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজন ঈদে বাড়ি যাতায়াত করতে দেখা গেছে। এবারের ঈদে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল, তারপরে ট্রাক, কাভার্ড ভ্যান, ব্যাটারি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, নসিমন করিমন ও সিএনজি চালিত অটোরিকশা। এবারের ঈদে ১৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৭ জন নিহত। মোট যানবাহনের ২৬.৫৪%, মোটরসাইকেলে ১৯.১১%, ট্রাক, কাভার্ড ভ্যান ১৮.৫৮%, বাস ১৩.৬২%, ব্যাটারি চালিত রিক্সা ৭.৪৩%, কার, মাইক্রোবাস ৭.৬১%, নসিমন করিমন ৭.০৭%, সিএনজি চালিত অটোরিকশা এসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। গেল বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ২২%। এতে মৃত্যু সংখ্যা ১৬% আর আহত ৫৪% বেড়েছে বলেও জানানো হয়েছে। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা ২২.৬৫%, প্রাণহানি ১৬.০৭%, আহত ৫৫.১১% বেড়েছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং 787 মডেলের উড়োজাহাজগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। একাধিকবার পরীক্ষা নিরীক্ষার পর উড়াল দিচ্ছে বোয়িং উড়োজাহাজগুলো। কর্মকর্তারা বলছেন, যাত্রী নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। প্রকৌশলী ও পাইলটকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি আহমেদাবাদের বিধ্বস্তের ঘটনা। বৃহস্পতিবার ২৩২ জন যাত্রী, ১০ জন পাইলট ও কেবিন ক্রু নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়েই ভেঙে পড়ে বোয়িং 787 মডেলের বিমানটি। বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ যায় ২৭৪ জনের। এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে বোয়িং 787 মডেলের বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও যুক্ত আছে বোয়িংয়ের এই মডেলের ৬টি এয়ারক্রাফট। বহরে থাকা বোয়িংয়ের বিমানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিমানের কর্মকর্তারা। সেটার প্রেক্ষিতে অবশ্যই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেটি হলো মনিটরিংগুলো আরও জোরদার করা হয়েছে। আগে মনিটরিং করা হতো, তবে এই ঘটনার পরে আরও জোরদার করা হয়েছে। ফ্লাইট চালুর আগে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বোয়িংয়ের বিমানগুলো। প্রকৌশলী ও পাইলটদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন পর্যন্ত এই দুর্ঘটনার পরে আমাদের ইঞ্জিনিয়াররা তারা এই পূর্বের চেয়ে এই মনিটরিংটা আরও বাড়িয়ে দিয়েছে, ইন্সপেকশন আরও বাড়িয়ে দিয়েছে। ভারতের এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার শিকার বিমানটি দিল্লি থেকে যাত্রা শুরু করে আহমেদাবাদে পৌঁছায়। তারপর সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরপরই লোকালয়ে বিধ্বস্ত হয়। বাংলাদেশে একইভাবে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম হয়ে লন্ডন, দুবাই সহ বিভিন্ন রুটে ফ্লাই করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কিছু বোয়িং 787 মডেলের এয়ারক্রাফট। তাই সংযোগ ফ্লাইটগুলোতে বাড়তি রক্ষণাবেক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিমান কর্তৃপক্ষ। এখান থেকে সিলেট যায়, সিলেট থেকে দুবাই যাচ্ছে, মানে যেখানেই যাক প্রত্যেকবার ফ্লাই করার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার এগুলো চেক আপ হয়। চেকিং ছাড়া কিন্তু কোনো এয়ারক্রাফটেই আপনার ফ্লাই করে না।
রানওয়েতে বার্ড হিট কিংবা পাখির ধাক্কা এড়ানোর বিষয়েও সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, ৭১, ঢাকা।